বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমি ফেরদৌসী জাহান, লেকচারার জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট, ডাক্তার আব্দুল মান্নান মহিলা কলেজ, কটিয়াদি, কিশোরগঞ্জ। আজ আমি আলোচনা করব ফিজিক্যাল জিওগ্রাফি চ্যাপ্টার 3 ভলকানো বা আগ্নেয়গিরি সম্পর্কে। শিক্ষার্থীরা, আগ্নেয়গিরি কথাটিকে যদি আমরা দুটি শব্দে বিভক্ত করি, খুব সহজেই বুঝতে পারবো আগ্নেয়গিরি কী। যেমন আগ্নেয় এবং গিরি। আগ্নেয় মানে হচ্ছে অগ্নিময় অবস্থা থেকে যা সৃষ্টি হয়েছে তাই আগ্নেয়, আর গিরি মানে হচ্ছে পর্বত। সুতরাং খুব সহজে আমরা বলতে পারি যে অগ্নিময় অবস্থা থেকে যে পর্বতের সৃষ্টি হয় সেটাই হচ্ছে আগ্নেয়গিরি। এবার আমরা বিস্তারিত আলোচনায় আসি। আমরা জানি যে ভূত্বকের শিলাস্তর সর্বত্র সমান কঠিন বা গভীর নয়, তাই কোনো কোনো সময় ভূগর্ভের চাপ প্রবল হলে শিক্ষার্থীরা আমরা জানি যে ভূ অভ্যন্তরটা হচ্ছে উত্তপ্ত এবং গলিত ও গ্যাসীয় অবস্থায় রয়েছে। তাই কোনো কোনো সময় ভূগর্ভের চাপ প্রবল হলে শিলাস্তরের কোনো দুর্বল অংশ ফেটে ভূগর্ভ হতে ভূপৃষ্ঠ পর্যন্ত বিরাট সুড়ঙ্গের সৃষ্টি হয়। আর সে পথ দিয়ে ভূগর্ভস্থ বাষ্প, গলিত ধাতব পদার্থ, উত্তপ্ত প্রস্তরখণ্ড, কর্দম, ধূম, ভস্ম ইত্যাদি প্রবল বেগে ভূপৃষ্ঠের চারদিকে ছড়িয়ে পড়ে এবং ছিদ্রপথ বা ফাটলের মুখের চারদিকে ক্রমশ জমাট বেঁধে উঁচু মোচাকৃতি পর্বতের সৃষ্টি হয়। সাধারণত এ ধরনের মোচাকৃতি আগ্নেয় পর্বতকেই আগ্নেয়গিরি বলা হয়। শিক্ষার্থীরা, আগ্নেয়গিরির নির্গত মুখের আকার বাটির মতো, একে জ্বালামুখ বলে। আর এই জ্বালামুখ থেকে নির্গত গলিত পদার্থই হচ্ছে লাভা। শিক্ষার্থীরা, একটা কথা জেনে রাখা ভালো যে লাভা যখন ভূ অভ্যন্তরে থাকে তখন সেটাকে বলা হয় ম্যাগমা, আর ম্যাগমা যখন ভূ অভ্যন্তর থেকে বের হয়ে ভূপৃষ্ঠে চলে আসে তখন সেটাকে বলা হয় লাভা। আমরা জানি যে প্রতিটা আগ্নেয়গিরির নিচেই বিশাল আকৃতির গহ্বর রয়েছে যেখানে ম্যাগমা সঞ্চিত থাকে, আর এই গহ্বরটিকে বলা হয় ম্যাগমা চেম্বার। শিক্ষার্থীরা, আমরা জানি যে বিভিন্ন প্রাকৃতিক কারণবশত আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত হয়ে থাকে। যেমন প্রথমে আমরা বলতে পারি যে পৃথিবীর অধিকাংশ আগ্নেয়গিরি প্লেট সীমানা বরাবর অবস্থিত। প্লেট সংক্রান্ত বিষয়ে আমি গত ক্লাসে পড়িয়েছি, তোমাদের সমস্যা থাকলে সেই ক্লাস দেখতে পারো। তো আমি আসি যে পৃথিবীর অধিকাংশ আগ্নেয়গিরি প্লেট সীমানায় অবস্থিত। পাশাপাশি দুটি প্লেট দুদিকে সরে গেলে ওই সময় ভূগর্ভস্থ গলিত এবং অর্ধগলিত পদার্থ, বাষ্প ও ভস্ম ইত্যাদি প্রবল বেগে বাইরে উৎক্ষিপ্ত হয়ে অগ্ন্যুৎপাত ঘটায়। আমরা জানি যে বিচূর্ণীভবন, নগ্নীভবন এবং ক্ষয়ীভবনের ফলে ভূপৃষ্ঠের কোনো কোনো অংশ কখনো কখনো ক্ষয়প্রাপ্ত হলে ভূপৃষ্ঠের উপরিভাগের চাপ হ্রাস পায়। শিক্ষার্থীরা, তোমরা বরাবরই মনে রাখবে যে কোনো কারণে ভূপৃষ্ঠের উপরিভাগের চাপ হ্রাস পেলে ভূ অভ্যন্তরের চাপ কিন্তু বৃদ্ধি পায়। ফলে কোনো অংশ দিয়ে প্রবল বেগে ভূপৃষ্ঠের বাইরে চলে আসে ভূ অভ্যন্তরস্থ গলিত পদার্থ এবং আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের সৃষ্টি হয়। আমরা জানি যে ভূ অভ্যন্তরে খনিজসমূহে রাসায়নিক বিক্রিয়া ঘটলে তাপ ও বায়বীয় পদার্থের সৃষ্টি হয়, আর এ সকল পদার্থ ভূত্বকে প্রচণ্ড চাপ দেয় এবং কখনো তা বিস্ফোরণ ঘটিয়ে ভূত্বকে ফাটল সৃষ্টির মাধ্যমে অগ্ন্যুৎপাত ঘটায়। শিক্ষার্থীরা, ভূ অভ্যন্তরে রেডিয়াম, থুরিয়াম এবং ইউরেনিয়াম প্রভৃতি তেজস্ক্রিয় পদার্থ কখনো কখনো ভূগর্ভে প্রচণ্ড তাপের সৃষ্টি করে। এতে ভূগর্ভস্থ পদার্থসমূহ আয়তনে বৃদ্ধি পায়, ফলে ভূত্বক ফেটে গিয়ে অগ্ন্যুৎপাতের সৃষ্টি হয়। শিক্ষার্থীরা, ভূপৃষ্ঠের পানি কখনো কখনো কোনো ফাটল বা ছিদ্রপথের মাধ্যমে, ভূপৃষ্ঠের পানি বলতে এখানে সাগর মহাসাগরের পানি এবং বৃষ্টির পানিকে বোঝানো হয়েছে। তো ভূপৃষ্ঠস্থ পানি ভূত্বকের কোনো ফাটল বা ছিদ্রপথের মাধ্যমে ভূ অভ্যন্তরে প্রবেশ করলে তা ভূ অভ্যন্তরের তাপে বাষ্পে পরিণত হয় এবং উপরস্থ ভূপৃষ্ঠ ফাটলের সৃষ্টি করে ও অগ্ন্যুৎপাতের সাহায্য করে। ভূ আন্দোলনের ফলে কখনো কখনো ভূপৃষ্ঠ ফেটে যায়, ফলে ভূগর্ভস্থ গলিত লাভা ও ফাটলের মধ্য দিয়ে প্রবল বেগে ভূপৃষ্ঠে এসে উপনীত হয়। এতেও আগ্নেয়গিরির সৃষ্টি হয়। শিক্ষার্থীরা, একটা বিষয় আমরা জানি যে ভূপৃষ্ঠ সর্বদাই তাপ বিকিরণ করে শীতল ও সংকুচিত হচ্ছে। এতে ভূ অভ্যন্তরের সাথে ভূত্বকের ভারসাম্য নষ্ট হচ্ছে, অর্থাৎ ভূ অভ্যন্তর কিন্তু ভূত্বকের সাথে সমান তালে তাপ বিকিরণ করে সংকুচিত হচ্ছে না।
সুতরাং উভয়ের মধ্যে অসম অবস্থার সৃষ্টি হচ্ছে, আর এ কারণে ভূত্বকে ফাটল ও ভাঁজের সৃষ্টি হচ্ছে। এর ফলে এই ফাটল দিয়ে লাভা উদ্গীরণ হয়ে আগ্নেয় পর্বতের সৃষ্টি হচ্ছে। শিক্ষার্থীরা, আমরা আগ্নেয়গিরি এবং আগ্নেয়গিরির কারণ সম্পর্কে, অগ্ন্যুৎপাতের কারণ সম্পর্কে জেনে নিলাম। এবার আমরা আসি যে আগ্নেয়গিরির ফলাফল সম্পর্কে। আমরা জানি যে আগ্নেয়গিরি সুফলের থেকে কুফলই বয়ে আনে বেশি। তারপরও আমরা প্রথমত সুফলগুলি আলোচনা করব। যে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে ভূগর্ভস্থ লাভা ভূপৃষ্ঠে সঞ্চিত হয়ে পর্বতের সৃষ্টি করে, লাভা সঞ্চিত হয়ে মালভূমির সৃষ্টি করে, লাভা সঞ্চিত হয়ে দ্বীপের সৃষ্টি করে। আবার অনেক সময় দেখা যাচ্ছে মৃত আগ্নেয়গিরির জ্বালামুখে বৃষ্টির পানি সঞ্চিত হয়ে হ্রদের সৃষ্টি করে। আগ্নেয়গিরির লাভা কোনো নিম্নভূমিতে সঞ্চিত হয়ে সমভূমির সৃষ্টি করে, যেমন উত্তর আমেরিকার স্নেক নদীতে লাভা সঞ্চিত হয়ে সমভূমির সৃষ্টি করেছে। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে ভূগর্ভস্থ লাভা ও অন্যান্য খনিজ সম্পদ ভূপৃষ্ঠে সঞ্চিত হয়ে জমির উর্বরতা শক্তি বৃদ্ধি করে, যেমন দাক্ষিণাত্যের উর্বর মালভূমি এর প্রকৃষ্ট উদাহরণ। শিক্ষার্থীরা, তোমরা জেনে নেবে যে লাভা গঠিত কৃষ্ণ মৃত্তিকা, অর্থাৎ লাভা গঠিত যে মৃত্তিকা সমভূমির সৃষ্টি হয়, সেই মৃত্তিকা কালো বর্ণের থাকে, কৃষ্ণ বর্ণের থাকে। আর কৃষ্ণ মৃত্তিকা কৃষিকাজে বিশেষ উপযোগী, বিশেষ করে তুলা উৎপাদনে বেশ উপযোগী। কখনো কখনো নিম্নাঞ্চলে লাভা সঞ্চিত হয়ে সমভূমির সৃষ্টি করে, এতে প্রচুর ফসল উৎপাদন হয়। তাছাড়া বিভিন্ন দেশে বিভিন্ন মৃত আগ্নেয়গিরির প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করে এবং দেশি বিদেশি পর্যটকদের আকর্ষণ করে। এতে অর্থনৈতিক দিক থেকে ওই সমস্ত দেশ বেশ লাভবান হয়। শিক্ষার্থীরা, এবার আমরা আসি যে আগ্নেয়গিরির কুফল সম্পর্কে, অর্থাৎ ক্ষতিকর প্রভাব সম্পর্কে। আমরা জানি যে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের সময় তা ভূপৃষ্ঠের বরফ গলিয়ে নিকটবর্তী নিচু এলাকায় অতি দ্রুত ব্যাপক কর্দম প্রবাহ বন্যার সৃষ্টি করে। অনেক সময় আগ্নেয়গিরির লাভা বর্ষ ছাই ঊর্ধ্বাকাশে উঠে যায়। এর ফলে সূর্যরশ্মির আপতন মাত্রা হ্রাস পায়, ফলে ফসল উৎপাদন হ্রাস পায় এবং শীত বেড়ে যায়। বিস্ফোরক প্রকৃতির আগ্নেয়গিরি যখন প্রচণ্ড বেগে অগ্ন্যুৎপাত ঘটায়, তখন তার পার্শ্ববর্তী অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়। কখনো কখনো লোকালয়ে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত সংঘটিত হয়, এতে প্রচুর প্রাণহানি ঘটে। যেমন 1986 সালে মেক্সিকোতে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে 10,000 লোকের প্রাণহানি ঘটেছিল। শিক্ষার্থীরা, আমরা জানি যে 1879 খ্রিস্টাব্দে ইতালির পম্পেই নগরীর মাউন্ট ভিসুভিয়াস আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে 200 লোক লাভা ও বর্ষের নিচে চাপা পড়ে এবং নগরটি সম্পূর্ণরূপে ধ্বংসস্তূপে পরিণত হয়। তো এই পর্যায়ে আমরা আলোচনার শেষ পর্যায়ে আমরা বলতে পারি যে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে পৃথিবীর প্রাণী জগতের যে পরিমাণ উপকার হয়, তার থেকে ক্ষতির পরিমাণটা অনেক বেশি। প্রকৃতির এ ভয়াবহ রূপকে আধুনিক মানব সভ্যতা এখনও জয় করতে পারে।